আজকে পাঠ 34-এ তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে পাঠ 34-এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্ট 3 এবং শেষ পর্ব আমরা শেষ করতে যাচ্ছি। আজকে পাঠে আমরা একটি অঙ্ক করব, সেটি হচ্ছে কি অঙ্কের উদাহরণ থেকে একটি সমাধান। আমরা একটা উদাহরণ তোমাদের কাছে পেশ করব, সাবমিট করব, স্লাইডে দেখাবো এবং সেটার সমাধানও স্লাইডে তোমাদেরকে দেখাবো। তবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের সংজ্ঞাতে আমরা আগের ক্লাসে যা পেয়েছিলাম সেটা হচ্ছে কি নগদান বহির উদ্বৃত্ত, এই যে ক্যাশ বইয়ের উদ্বৃত্ত, আর এখানে যে উদ্বৃত্ত হবে ব্যাংক কলামে, কেমন ব্যাংক কলামে যে উদ্বৃত্ত হবে সেই উদ্বৃত্ত, আর ব্যাংক স্টেটমেন্ট বা পাসবহির যে উদ্বৃত্ত থাকবে এখানে সেই উদ্বৃত্ত, এই দুইটি সমান হওয়ার কথা ছিল, সমান হয় না বা হচ্ছে না। কেমন সেই কেন হচ্ছে না? এই গরমিলের কারণে হচ্ছে না। গরমিল গুলো কেন হয়? আমরা গত ক্লাসে 9টি গরমিলের কথা উল্লেখ করেছি। এখান থেকে আমি মাত্র 6টি গরমিল এখানে দেখাচ্ছি যে আমি চেক ইস্যু করেছি নিয়ে নেওয়ার জন্য, ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু সে এখনো ব্যাংকে যায় নাই, অনুপস্থাপিত। আমি একজনের কাছ থেকে চেক পেয়েছিলাম, সেই চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা করেছি, ব্যাংক এখনো আদায় করতে পারে নাই। ব্যাংক আমার হিসাব থেকে চার্জ কেটে রেখেছে, আমি এখনো জানি না। ব্যাংক আমার হিসাবে জমার জন্য সুদ প্রদান করেছে, আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, আমি জানি না। কোন একজন দেনাদার আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার পক্ষে টাকা জমা করেছে, আমি এখনো জানি না। ভুল আমারও হতে পারে, ব্যাংকেরও হতে পারে। এবং আরো 7, 8, 9, আমরা গতকালকে 9টি পর্যন্ত গরমিলের কারণ উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্ত গরমিল গুলো নিয়ে আর একটি যে স্টেটমেন্ট তৈরি আমরা করতে যাচ্ছি সেটার নামই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওখানে আমরা দেখব এখানকার যে ব্যালেন্স আছে হয়তো এটার সাথে মিলতে হবে এটা অথবা এটার সাথে মিলতে হবে এটা। ঠিক আছে? আরেকটি টেকনিক আমি বলে রাখি, সেটা হচ্ছে কি ব্যাংকে যখন টাকা বাড়বে তখন ক্যাশ বইয়ের সাথে যোগ হবে, ব্যাংকে যখন টাকা কমবে তখন ক্যাশ বইয়ের সাথে মাইনাস হবে। ব্যাংকে বৃদ্ধি ইকুয়াল টু প্লাস, ব্যাংকে হ্রাস ইকুয়াল টু মাইনাস। কার সাথে? নগদের সাথে। কেমন? নগদের সাথে ব্যাংকে যদি টাকা বেড়ে যায় প্লাস করবা। কি প্লাস করবা? যে এই যে গরমিলের একটা কারণ, যে কারণটা ব্যাংকে টাকা বৃদ্ধি করে সেটা প্লাস হবে নগদের সাথে, আর মাইনাস হবে এখান থেকে যে কোনো একটা আইটেম যে কারণে নগদের সাথে ব্যাংকে টাকা কমে যায়। ওকে? বেড়ে গেলে প্লাস নগদের সাথে, কমে গেলে মাইনাস নগদের সাথে। কি বেড়ে গেলে, কি কমে গেলে? এই 9টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ। ওকে? চলো এবার আমরা আরো বিস্তারিত অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ভালো লাগবে এবং এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একটা মজার একটা চ্যাপ্টার, তোমরা আজকে অংশগ্রহণ করতে যাচ্ছ। আশা করি তোমরা আমার সাথে একমত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 34তম পাঠে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্ট 3, অর্থাৎ শেষ পর্ব, ব্যাংক সমন্বয় বিবরণীর শেষ অংশটা আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক আমরা শেষ পর্বে যা জানতে পারবে। ব্যাংক সমন্বয় বিবরণীর উদাহরণ, ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান। এই যে উদাহরণ আমরা লিখব বা প্রশ্ন লিখব, সেই প্রশ্নের একটা সমাধান। চলো উদাহরণ কি আছে দেখা যাক। নিম্নলিখিত তথ্যাবলী হতে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে মিস্টার তামিম এর বইতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ক, নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার
ডেবিট ব্যালেন্স 19,670 এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার ব্যালেন্স ক্রেডিট 20,000 টাকা। ঠিক আছে? এখানে ২ টি ব্যালেন্স এর কথা বলা আছে। নগদান বহি অনুযায়ী ডেবিট ব্যালেন্স, ব্যাংক পাস বহি বা ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট ব্যালেন্স 20,000 টাকা। ওকে? তাহলে কি, কি কারণে গরমিল ছিল? এটা এবং এটা ২ টা সমান, যেকোনো একটা সমান হওয়ার কথা। এটা 19,600 টাকা হলে এটাও 19,600 হওয়ার কথা ছিল। অথবা এটা 20,000 টাকা হলে এটা 20,000 টাকা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ২ টি টাকার মধ্যে সামান্য পার্থক্য আছে। কি, কি কারণে পার্থক্য? ব্যাংকে ১২০০ টাকার জমাকৃত চেক ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। আমি ব্যাংকে একটি চেক জমা করেছিলাম, সেটা এখনো পর্যন্ত ব্যাংক আদায় করতে পারে নাই। তাহলে ব্যাংকে তো টাকা জমা হয় নাই। সুতরাং ব্যাংকে এটা কম আছে, মাইনাস আছে। ৮০০ টাকার ইস্যুকৃত চেক ৩১শে ডিসেম্বর পর্যন্ত উপস্থাপিত হয়নি। আমি যেকোনো একজনকে একটা চেক দিয়েছিলাম। পরিমাণ হচ্ছে ৮০০ টাকা। আমি তো জানি যে সে সেই টাকাটা ব্যাংক থেকে নিয়ে গেছে। কিন্তু প্রশ্নে কি বলছে? ইস্যুকৃত চেক ৩১ ডিসেম্বর পর্যন্ত উপস্থাপিত হয়নি। অর্থাৎ ব্যাংক এখনো জানে না যে এই ৮০০ টাকার চেক গেছে। সুতরাং ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেছে। অর্থাৎ ব্যাংকে আমার টাকা বেশি আছে। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে ১,০০০ টাকা। কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আমি যার কাছ থেকে টাকা পাবো সেই তো আমার দেনাদার। সে আমাকে টাকা জমা না দিয়ে কি করেছে? ব্যাংকে জমা দিয়েছে ১,০০০ টাকা। কিন্তু আমাকে জানানো হয়নি। এইজন্যই নগদান বইতে লেখা হয় নাই। তাহলে ব্যাংকে কি হয়েছে? টাকা বেড়ে গেছে। আমার নগদান বইতে সেই টাকার ১,০০০ টাকাটা আসে নাই। ৬০০ টাকার বীমা প্রিমিয়াম ব্যাংক পরিশোধ করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। আমার পূর্বের ইনস্ট্রাকশন অনুযায়ী বীমা প্রিমিয়াম ব্যাংক দিয়ে থাকে এবং এই যে ডিসেম্বর মাসে সে ৬০০ টাকা পরিশোধ করেছে। কিন্তু আমার খেয়াল নেই বা আমি জানি না, যার কারণে নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক থেকে টাকা পরিশোধ করেছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে। ওকে? জমাকৃত টাকার উপর ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৪৫০ টাকা। আমি যে ব্যাংকে টাকা জমা রাখি, এই জন্য ব্যাংক আমার জন্য ৪৫০ টাকা সুদ মঞ্জুর করেছে। তাহলে ওই ব্যাংকের সুদটা, প্রাপ্ত সুদটা ব্যাংক অ্যাকাউন্টেই তো জমা হয়ে গেছে। আমার অ্যাকাউন্টেই জমা হয়ে গেছে। সুতরাং ব্যাংকে টাকা বেড়ে গেছে। পক্ষান্তরে ব্যাংক চার্জ ধার্য করেছে ১২০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। অন্যদিকে কি হয়েছে? ব্যাংক আমার অ্যাকাউন্ট মেইনটেইন করে বলে কিছু টাকা ধার্য করেছে, চার্জ করেছে ১২০ টাকা। যেটা আমি জানি না, নগদান বইতেও লেখা হয়নি। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলেছে ১২০ টাকা, ব্যাংকে টাকা কমে গেছে। প্রশ্নটা আশা করি বুঝাতে পেরেছি প্রিয় ছাত্রছাত্রীরা। বুঝে নাও বিষয়টা, খুব সোজা বিষয়টা। এখানে ২ টি ব্যালেন্স আছে। ব্যাংক ব্যালেন্স অফ ক্যাশবুক, ব্যাংক ব্যালেন্স অফ পাসবুক। ওকে? আর ১, ২, ৩, ৪, ৫ আর এটা সহ ৬ টা গরমিলের কারণ উল্লেখ আছে। চলো এবার আমরা সমাধানে যাই। মিস্টার তামিম, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। পার্টিকুলারস টাকা, টাকা। এখানে ডেবিট ক্রেডিট নাই। টাকার কলাম ২ টা। ৩ টাও হতে পারে, ২ টাও হতে পারে, ১ টাও হতে পারে। এটা কোনো সমস্যা না। কলাম নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আমরা কি লিখেছি? প্রথমে ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশ বুক। ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশ বুক। কত টাকা? ১৯,৬৭০ টাকা। কোথায় পেয়েছি? এই যে দেখো প্রশ্ন। ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশ বুক। ঠিক আছে? তাহলে এখানে প্লাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আছে। আমরা একটু আগে গতদিন আমরা নমুনাতে বলেছিলাম যে এই প্লাস আইটেম কোনগুলি হয়? ব্যাংকে যখন টাকা বৃদ্ধি হয়। মাইনাস কখন হয়? ব্যাংকে টাকা যখন হ্রাস হয়। ওকে?
এখন দেখো আমরা একটি একটি বিষয় নিয়ে আলোচনা করি। এক, ব্যাংকে 1200 টাকার জমাকৃত চেক আদায় হয়নি। আমরা বলেছি যে যেহেতু আদায় হয় নাই সেহেতু ব্যাংকে টাকা কম আছে। তাহলে কম থাকলে কোথায় যাবে? ব্যাংকে টাকা হ্রাস পেলে কোথায় যাবে? মাইনাসে বসবে। চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড, 1200 টাকা। ওকে, নেক্সট প্রশ্ন। 800 টাকার ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। আমি চেক দিয়ে ফেলেছি কিন্তু ব্যাংকে এখনো নিয়ে যায় নাই। তাহলে ব্যাংকে তো টাকা রয়ে গেছে, ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেছে। তাহলে কি হবে? ব্যাংকে টাকা বৃদ্ধি হলে কি হবে? যোগ হবে। চেক ইস্যুড বাট নট রিপ্রেজেন্টেড, 800 টাকা। ওকে, নেক্সট প্রশ্ন। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 1000 টাকা। আমি জানি না। তাহলে ব্যাংকে তো টাকা বেড়ে গেছে। আমার নগদানের চাইতে ব্যাংকে টাকা বেড়ে গেছে। তাহলে কোথায় বসবে? প্লাসে বসবে না মাইনাসে বসবে? ব্যাংকে টাকা বেড়ে গেছে যে প্লাসে বসছে। ডাইরেক্টলি ডিপোজিটেড টু ব্যাংক বাই অ্যাকাউন্ট রিসিভেবল, 1000 টাকা। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো। 600 টাকার বীমা প্রিমিয়াম ব্যাংক পরিশোধ করেছে। 600 টাকার বীমা প্রিমিয়াম ব্যাংক পরিশোধ করেছে। তার ব্যাংক থেকে টাকা কমে গেছে। তাহলে রিকনসিলিয়েশনে কমে গেলে কোথায় বসে? মাইনাসে বসে, মাইনাসে বসে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই দ্য ব্যাংক 600 টাকা। ওকে, নেক্সট প্রশ্ন। জমাকৃত টাকার উপর ব্যাংক সুদ মঞ্জুর করেছে 450 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করে আমার অ্যাকাউন্টে জমা করেছে 450 টাকা। ব্যাংকে কি করেছে? অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে না কমেছে? অবশ্যই বেড়েছে। এই যে ব্যাংক ইন্টারেস্ট অ্যালাউড 450 টাকা। ওকে, ওই প্রশ্নের আরেকটি প্রশ্ন আছে। পক্ষান্তরে ব্যাংক চার্জ ধার্য করেছে 120 টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই। আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে 120 টাকা। সুতরাং ব্যাংকে টাকা কমেছে। ব্যাংকে টাকা কমলে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? ব্যাংকে টাকা কমলে মাইনাস হবে। ব্যাংক চার্জ ডিডাক্টেড 120 টাকা। ওকে, আমরা প্রশ্ন অনুযায়ী স্টেটমেন্টে আমাদের আনসারটা লিখলাম। এখন দেখা যাক প্লাসের যোগফল হচ্ছে 2250, আসল 19,670 টাকার সাথে যোগ করলাম 21,920 টাকা। ওকে, এখন মাইনাসের যোগফল কত? 1920 টাকা। 21,920 থেকে 1920 মাইনাস করলে কত হয়? 20,000 টাকা। এটার নাম কি? এখানে শুরু করেছিলাম কি দিয়ে? ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশ বুক। তাহলে উল্টা হবে তো। কি নাম হবে? ব্যাংক ব্যালেন্স এস পার পাসবুক। ঠিক আছে? ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশ বুক দিয়ে শুরু করলে রেজাল্ট হবে পাসবুকের ব্যালেন্স। তাহলে কত হলো? 20,000 টাকা। আমরা কি মিলাতে পেরেছি? অবশ্যই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম সোজা বিষয়টা। তোমরা শুধু একটা জিনিস চিন্তা করবা, যখন ক্যাশ দিয়ে শুরু করব ব্যাংকে টাকা বেড়ে গেলে প্লাস হবে, ব্যাংকে টাকা কমে গেলে মাইনাস হবে। রেজাল্ট হবে পাসবই অনুযায়ী। চলো আমরা এবার উপসংহারে যাই। আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্ট 3 শেষ পর্যায়ে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা আলোচনা করেছি সেটার একটু সামারি তোমাদের কাছে আমি উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে কি, আমরা যে প্রশ্নটা উপস্থাপন করেছিলাম সেখানে নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করেছি। প্লাস হয়েছে কোন আইটেমগুলি? যে কারণে ব্যাংকে টাকা বৃদ্ধি হয়েছে, এই জন্য প্লাস হয়েছে। মাইনাস হয়েছে কোনগুলি? যে কারণে ব্যাংকে টাকা হ্রাস হয়েছে, মাইনাস হয়েছে। ইকুয়াল টু একটা রেজাল্ট আমরা পেয়েছি, সেটার নাম হচ্ছে পাস বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বহি অনুযায়ী, এটা নগদান বহি অনুযায়ী। ওকে, এখন আমরা যে এখানে প্লাস এখানে মাইনাস করেছি, স্লাইডে আমরা দেখেছি যে 3টি আইটেম এবং এখানেও 3টি আইটেম, এখানে 3টি আইটেম, এখানে 3টি আইটেম ছিল। কেমন? যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই দ্য ব্যাংক। ব্যাংক কর্তৃক আমার পক্ষে ইন্স্যুরেন্সের টাকা প্রদান করা হয়েছে।
এখন কয় তারিখে প্রদান করা হয়েছে এটা তো আসলে আমি জানি না, কিন্তু আমার লিখিত ইনস্ট্রাকশন ছিল ব্যাংকের প্রতি যে হ্যাঁ, ইন্স্যুরেন্স ওয়ালা আসলে, ইন্স্যুরেন্স কোম্পানি আসলে তুমি টাকাটা দিয়ে দিবা। এটা আমার লিখিত একটা পরামর্শ ছিল, এই জন্য ব্যাংক দিয়ে দিয়েছে। কিন্তু কয় তারিখ আসছে, ব্যাংক কয় তারিখ দিয়েছে আমাকে জানানো হয় নাই, কিন্তু আমি যখন পরে গেলাম তখন জানলাম। কিন্তু যেই জানি না সেই মাসে আমি কিন্তু এন্ট্রি করতে পারি নাই, কোথায়, নগদান বইতে। এই জন্য ব্যাংক থেকে টাকা কমে গেছে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে দেওয়ার ফলে। ওকে, আবারও আমরা আলোচনায় আসতে পারবো, কিন্তু আজকে আলোচনা আমি শেষ করতে চাই এভাবে যে নগদান বহি অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত নিয়ে যদি আমরা অঙ্ক শুরু করি, তাহলে যোগ হবে ব্যাংকে টাকা বাড়লে, বিয়োগ হবে টাকা ব্যাংকে টাকা কমলে। রেজাল্ট হবে কি, পাস বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ওকে, এবার আসো একটু বিকল্প চিন্তা করি, উল্টা চিন্তা করি। কি উল্টা? যদি এই পাস বহির উদ্বৃত্ত এখানে নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটবে? এই পাস বহির উদ্বৃত্ত যদি এখানে আসে, এই যে দেখো, পাস বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ওকে, তাহলে কি প্লাস হবে কি মাইনাস হবে? এটা যখন এখানে আসছে, তাহলে এটা আসবে এখানে, অর্থাৎ এটা দিয়ে শুরু করলে রেজাল্ট হবে নগদান। এখানে নগদান দিয়ে শুরু করেছিলাম, রেজাল্ট ছিল পাস। এখানে যদি পাস দিয়ে শুরু করি, রেজাল্ট হবে নগদান। তাহলে প্লাস মাইনাস এর কি হবে? প্লাস মাইনাসও এটার উল্টা হবে। দেখো এখানে ব্যাংকে টাকা বেড়ে গেলে প্লাস ছিল, এখন কিন্তু এটা মাইনাসে চলে আসছে, এই যে। ওকে, এখানে ব্যাংকে টাকা কমে গেলে মাইনাসে ছিল, এখানে কিন্তু প্লাসে চলে আসছে। এটা যেমন উল্টে গেছে, এগুলা উল্টে গেছে। ওকে, আমরা উভয় ভাবেই কিন্তু অঙ্কটা করতে পারি। আমরা নগদান বহির উদ্বৃত্ত দিয়েও অঙ্কটা করতে পারি, পাস বহির উদ্বৃত্ত দিয়েও আমরা অঙ্কটা করতে পারি। তবে আমার পরামর্শ থাকবে, তোমরা সাধারণত, যেহেতু নগদান বইটা আমার বই, আমি মেনটেন করি, আমি সংরক্ষণ করি, সেহেতু নগদান বহির উদ্বৃত্ত দিয়ে অঙ্ক করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 দিন পর্যন্ত একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ছোট একটি চ্যাপ্টার, কিন্তু একটি বিশাল আলোচনা হয়ে গেল। যদিও বা আমি মনে করি যে এটা একটা খুব মজার একটা টপিকস এবং চ্যাপ্টার। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আজকে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবক বৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।